একটু খারাপ সংবাদ আছে। গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় 4-5 ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন। আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে। আর যতটুকু তথ্য আছে, খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন, বা ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির একজন সদস্য। পুরো জাতিকে রাজনীতিতে বিরাট সারপ্রাইজ দিল জামাত ইসলামী। হ্যাঁ, ইটস আ গ্রেট সারপ্রাইজ। এই সারপ্রাইজ বিশ্লেষণ করবে, সারপ্রাইজ যা শুরু, চমক শুরু। আপনারা দেখবেন চমক কত প্রকার কি জামাত ইসলামী দেখিয়ে দেবে। এরপরে টার্গেট পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, কনক সরোয়ার, সাংবাদিক ইলিয়াস, এই টাইপের লোক। তবে আমি যা বলছি পুরোপুরি না হলেও মাহমুদুর রহমানের ক্ষেত্রে হলেও হতে পারে। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে 69% মানুষ সন্তুষ্ট, 80% মানুষ আশাবাদী যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। নরেন্দ্র মোদী বয়সে আমার 3 বছরের ছোট, আপনি তার বয়স 74 বছর, আমার বয়স 77। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, নরেন্দ্র মোদী তো মুক্তিযোদ্ধা ছিল না। বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবে না। সামনে ধানের শীষ প্রতীকে আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে। আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না এখানে। 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। there will be no ifs or buts। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। আলহামদুলিল্লাহ, একটা ভালো সংবাদ দিতে আসছে। চারদিকে আসলে এত খারাপ সংবাদ, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলোতে রাজনীতি এতটা নোংরা যে আসলে আমরা ক্ষমতার স্বার্থে যে কোনো সময় যে কোনো কিছু ঘেটু আমরা করতেই পারি। আর একটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাযোগ্য মিডিয়ার ট্র্যাজেডির পেছনে কারা জড়িত, কে ছিলেন এর সমন্বয়কারী, কিভাবে এই মিশন পরিচালনা করা হয়েছে, দীর্ঘ 16 বছর ধরে অন্ধকারে ঢেকে থাকা এই রহস্যের চাদর এবার উন্মোচন করল জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। জামাত ইসলামের 5% ভোট নাই, তো 5% ভোট নাই, এই দল নিয়ে এত টেনশন করার কি আছে? নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের? পুরো জাতিকে রাজনীতিতে বিরাট সারপ্রাইজ দিল জামাত ইসলামী। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোঁয়াশা এবং কুয়াশা আছে, আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি, প্রথম আলোর, আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই, প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন, তবে দেখার সুযোগ পাননি, কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে ওনাকে আইসিইউতে, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, তিনি এখন ওই অবস্থায় আছেন। অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। বলার মতন কোনো কন্ডিশনে তিনি এখনো আসেননি। তো গত বুধবার থেকেই প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন। সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপাত্র জানা যাচ্ছে যে তিনার শারীরিক অবস্থা আসলেই খারাপ। কথা বলতে পারেন না, আমাদের সোজা ভাষায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না, আমাদের লোকালিটিতে বলে যে জব বন্ধ হয়ে গেছে। হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা। তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে, বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন, তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন। এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে? কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া, আমরা কথা বলি বা দেখি, চিনি, বুঝি, সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয়। আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই, তারপরেও মেকানিজমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয়, ফুসফুসকে সচল রাখা হয়। তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে
মারা গেছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি। আর গেল রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার এভার কেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা, আপনি দেখছেন যে ট্রাক, তারপর হচ্ছে ব্যারিকেড, পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস, এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, সম্ভবত তিনি মারা গেছেন। এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে। এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে। আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভিআইপি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে। এখন ওইটাও হতে পারে যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে নর্মাল প্রটোকল দলীয়গুলো থাকে না, একটা স্পেশাল নিরাপত্তা, যেমন শেখ হাসিনার পরিবার এসএসএফ নিরাপত্তা পাইতো। তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এসএসএফ এর প্রটোকল পাবেন। আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি, ওনার নিজস্ব যে সিকিউরিটি, পাশাপাশি হচ্ছে এসএসএফ নিরাপত্তা, ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। তবে সবশেষ আমরা যদি এক কথাই বলি, বেগম খালেদা জিয়া সম্ভবত আর বেশিক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিজ, যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন, আসলে বেঁচে নাই। এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে। সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন, এটা আসলে শতভাগ সঠিক না। যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন, তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন। জনাব তারেক রহমান আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাবো, বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে। তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক। রাজনীতির জন্য ওনার আর কোনো রকম কিছুই নেই এই মুহূর্তে, একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির একজন সদস্য। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তা সুবিধা তারেক রহমানও পাবেন, এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারেক রহমান পাবেন কি পাবেন না এটি জানানো হয়নি, তবে নিয়ম অনুযায়ী বেগম খালেদা জিয়া যেহেতু সন্তান, আর নিরাপত্তার একটি বিষয় তিনি সামনে এনেছেন, এবং সরকারের পক্ষ থেকে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন সব ধরনের নিরাপত্তা এবং তার আসার যেই ব্যবস্থা সেটি করা হয়েছে, অর্থাৎ কোনো রকম সমস্যা নেই, সরকারের ক্ষেত্রে কোনো বাধা তো নেই, বরং সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে। সম্ভবত সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে আলাপ আলোচনা ক্রমে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তিনি ফিরবেন, এবং বেগম খালেদা জিয়ার জন্য যেই এসএসএফ এর নিরাপত্তা সুবিধাটা আছে সেই সুবিধাটা তিনি এখন পাবেন, কারণ ইতিমধ্যে একটি নিরাপত্তা ইস্যু সামনে এসছে, এটা সবাই জানেন। দর্শক, অন্তত এখন একটি যে দ্বিধা দ্বন্দ্ব ছিল গত 2 দিন ধরে যে তারেক রহমান আসবেন কি আসবেন না, তারেক রহমান তার নিজের আসার ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে তার আসার বিষয়টি অবধারিত নয় এবং একক সিদ্ধান্তের বিষয় না। সুতরাং যেহেতু এই কথা বলার মধ্য দিয়েই বোঝা গেছে যে এই দায়িত্বটা সরকারেরও, সুতরাং সরকার সেই অনুযায়ী খুব দ্রুত এমন একটা পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে এভার কেয়ার হসপিটালে এসএসএফ এর সদস্যরা এসেছেন এবং তারা রেকি করে গেছেন, হয়তো আজকে রাতের মধ্যেই তারা তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্চিত করবে, এবং এই নিরাপত্তা ব্যবস্থার সাথে তারেক রহমানের নিরাপত্তা যুক্ত। তারেক রহমান যখন মুভ করবেন, এভার কেয়ার হসপিটালে আসবেন, পুরো এলাকা জুড়ে যেই এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সেটা অন্য কোনো সংস্থা দিতে পারে না। এসএসএফই সাধারণত এই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল গুলো পালন করে থাকে এবং নিরাপত্তাগুলো নিশ্চিত করে থাকে। তো তাদের সেই নিরাপত্তার পুরো ব্যবস্থাটা কার্যকর হবে সম্ভবত আজকে থেকে, এবং ফলে তারেক রহমানের আসার ক্ষেত্রে যে একটি গুঞ্জন ছিল যে তিনি সম্ভবত এই পরিস্থিতিতে আর নাও ফিরতে পারেন, তো সেটির অন্তত অবসান ঘটলো, তিনি ফিরছেন। এটি বিএনপির জন্য নিঃসন্দেহে একটি সুখবর। তবে একই সঙ্গে একটি বিষয় যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে সেটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা সবকিছু মিলায় একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে, এবং সেই কারণেই হয়তো এসএসএফ, পুলিশ, অন্যান্য সংস্থা পুরো বিষয়টি দেখভাল করবে। দর্শক, ইতিমধ্যে জেনেছেন যে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন, তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন, সুস্থতা কামনা করেছেন, এবং ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহ সমস্ত সহায়তার আশ্বাস তিনি দিয়েছেন। চীনের সরকার রেসপন্স করেছেন, এবং ইতিমধ্যে চীনের 5 জন বিশেষজ্ঞ ডাক্তার এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন। আরো 5 জন বিশেষজ্ঞ ডাক্তার আসবেন। পাকিস্তানের
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্য ইস্যুটি এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। সর্বশেষ খবর হলো তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে, আইসিইউতে সম্ভবত আছেন অথবা ভেন্টিলেশনে তিনি ইতিমধ্যে চলে গেছেন। ফলে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়ার সাথে সাথে তার নিরাপত্তা এবং অন্যান্য কার্যকর ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার এবং সংশ্লিষ্ট মহল। জাতিকে রাজনীতিতে বিরাট সারপ্রাইজ দিল জামাত ইসলামী। হ্যাঁ, ইটস আ গ্রেট সারপ্রাইজ। এই সারপ্রাইজ বিশ্লেষণ করবো। সারপ্রাইজ যা শুরু, চমক শুরু। আপনারা দেখবেন চমক কত প্রকার কি কি জামাত ইসলামী দেখিয়ে দিবে। এরপরে টার্গেট পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, কনক সরোয়ার, সাংবাদিক ইলিয়াস, এই টাইপের লোক। তবে আমি যা বলছি পুরোপুরি না হলেও মাহমুদুর রহমানের ক্ষেত্রে হলেও হতে পারে। দর্শক, জামাত ইসলামীর একটা আসনে হবিগঞ্জ 4, চুনারঘাট, মাধবপুর, সম্ভবত বাটপার সমুদ্রের এলাকা, ওইখানে প্রত্যেকটা ইউনিয়নে জামাত ইসলামী অত্যন্ত শক্তিশালী এবং নির্বাচনী প্রচারণা তাদের প্রার্থীকে পরিচিত করেছে। মাওলানা মুখলিসুর রহমান অত্যন্ত জনপ্রিয় জননেতা। জামাতের জেলা মিডিয়া অনেকেই জনপ্রিয় নন, বেশিরভাগই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি সাংগঠনিক ব্যস্ততার কারণে, আমি জানি। এটা পুরো বাংলাদেশের জেলা আমিরদের একটা লিমিটেশন। বরং জামাতের জেলা আমিরদের চাইতে জেলার জাস্ট কর্ম পরিষদ সদস্য, এই টাইপের নেতারা বেশি জনপ্রিয়, হিট প্রার্থী। কিন্তু মাওলানা মুখলিসুর রহমান যথেষ্ট জনপ্রিয় প্রার্থী, জাতীয়ভাবে হয়তো পরিচিত না, কিন্তু এই হবিগঞ্জ 4 আসনের প্রত্যেকটা ভোটার তাকে চিনে গেছে। কিন্তু জামাত সারপ্রাইজ দিয়েছে জাতিকে। সেখানে প্রার্থী করেছে বিশিষ্ট সাংবাদিক, মুসলিম সাংবাদিক, আমার দেশের ওয়ালিউল্লাহ নোমান। তাকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি দাঁড়িপাল্লা নির্বাচন করবেন। চমক দেখেছেন কত প্রকার কি কি সারপ্রাইজ। উই আর সারপ্রাইজড, রাজনীতি সারপ্রাইজড। এটা তো শুরু। জামাত সামনে কি করবে? জামাতের সামনে তো বিএনপি ভেসে যাবে। তারেক রহমান নাই, খালেদা জিয়া নাই বললেই চলে। বিএনপি তো খালেদা জিয়ার জানাজার রেকর্ড অলরেডি করে ফেলেছে। অথচ খালেদা জিয়া, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত তিনি স্টিল অ্যালাইভ। তো দর্শক, এই ওয়ালিউল্লাহ নোমান জাতীয় পর্যায়ে পরিচিত সাংবাদিক, মুসলিম সাংবাদিক, তাকে নমিনেশন দিয়েছে। এর মানে ডাকসুতে যেটা দেখেছিলেন ইনক্লুসিভ প্যানেল কত প্রকার কি কি এবং তার ফলাফল কতটা মধুর হয়েছে। জামাত ইসলামী ঠিক ডাকসু মডেল আগামী নির্বাচন করবে এবং ফলাফল হবে ঠিক ডাকসুর মতো, অভাবনীয় ফলাফল হবে। এবং এটা বাংলাদেশ আর কোনো দলের পক্ষে সম্ভব নয়। তাকে প্রার্থী ঘোষণা করেছেন জেলা আমি সাথে সাথে সরে দাঁড়িয়েছেন। পুরো জামাত তাকে ওয়েলকাম করছে। এক অভূতপূর্ব দৃশ্য। এই দল ক্ষমতা আসবে না, ক্ষমতা আসবে কি টেম্পো স্ট্যান্ড পার্টি। কেউ হারাতে পারবে না আগামী নির্বাচনে জামাতকে, লিখে রাখেন। ক্ষমতা আসার জন্য যে বৈশিষ্ট্য দরকার, যে উপাদান দরকার, প্রত্যেকটা উপাদান জামাত ইসলামীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অজেয় হবে জামাত, মানে অপরাজিত হবে। 160+ আসনে জিতে জামাত ক্ষমতা আসবে। তাহলে বাকিটা কি বিএনপি পাবে? না, স্বতন্ত্র অনেক জায়গা জিতবে। বিএনপি 50 থেকে 60, 70, 80 আসনের বেশি পাবে না। এরপরে মাহমুদুর রহমানকে রাজি করাতে পারে, তাহলে তো খেলা জমে যাবে। মাহমুদুর রহমানের প্রভাব কি? আর মাহমুদুর রহমানকে তো বিএনপি অলরেডি জামাত বানিয়ে দিয়েছে। দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ভারতের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অংশ হিসাবে আজীবন মাহমুদুর রহমান স্যার যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকে পূর্ণতা দেওয়ার জন্য জামাত ইসলামীর হয়ে নির্বাচন করলেও করতে পারেন। জামাত ইসলামের উপর মাহমুদুর রহমান স্যারের যথেষ্ট আস্থা বিশ্বাস। ইনকিলাব মঞ্চের হাবিকেও হয়তোবা জামাত সমর্থন দিয়ে দিবে চূড়ান্ত ভাবে। আরো অনেক কিছু দেখবেন আপনারা জামাত কি করে। পিনাকি মাহমুদুর রহমান, ইলিয়াসকে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করে, না, ইলিয়াস অনেক জনপ্রিয়। ইলিয়াস বাংলাদেশের একটা মাল এবং পিনাকিরা উপরে উঠেছে ইলিয়াসদের হাত ধরে। এখন না পিনাকি সবার বস। কনক সরোয়ার, ডক্টর কনক সরোয়ার ছোটখাটো কোনো ব্যক্তিত্ব নয়। আপনারা কনক সরোয়ারকে দেখেন একজন ইউটিউবার হিসেবে। এই ইউটিউবারদের কি করেছে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের রাজনীতিতে। তাদের প্রভাব কি, তাদের দূর কত দূর দেখবেন সামনে। পিনাকি কিন্তু ইউটিউবার, এর বাইরে তো পিনাকির কোনো বিচরণ নেই, বাংলাদেশে তিনি আসেনই না। ইলিয়াসও সেটা, কনক সরোয়ারও সেটা। জাতির বৃহত্তর স্বার্থে আসতে পারে। মাহমুদুর রহমান রাজি হতে পারে। এমপি ইলেকশন না করলেও মাহমুদুর রহমানকে জামাত মন্ত্রী বানাবে, এটা মোটামুটি আমি নিশ্চিত। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানাবে। তো দর্শক, এই খবরটা দেখেন, এটা হচ্ছে জাস্ট শুরু। এরপরে আপনি আরো কিছু দেখবেন। আওয়ামী লীগ চমক দেখিয়েছিল না? কি চমক দেখিয়েছিল? ফেরদাউস, সাকিব আল হাসানের মতো বাটপার এদেরকে নমিনেশন দিয়েছিল। মমতাজের মতো অশিক্ষিত নষ্ট একটা মহিলাকে নমিনেশন দিয়েছিল। জামাত ইসলামী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে নমিনেশন দিয়ে চমক দেখাতে পারে, কিন্তু বিএনপি ওটা পারবে না। তামিম ইকবাল তো ধরা খেয়েছেন। একদিন শুনবেন যে বিসিবির প্রেসিডেন্ট জামাতের এমপি ক্যান্ডিডেট, অবাক হব না। বিসিবির প্রেসিডেন্ট নাকি শিবিরের সাবেক সাথী একজনের আমাকে বললো, আল্লাহ মোসাইল, আমি শিওর না।
ওরকম অনেক সাবেক শিবিরের সাথী বিভিন্ন জায়গায় আছে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সাবেক একজন ক্যাপ্টেন, টেস্ট ক্রিকেটের সাবেক একজন ক্যাপ্টেন, যিনি এখনো খেলেন, শিবির করতেন, কক্সবাজার অঞ্চলে বাড়ি। এদেরকেও সামনে অদূর ভবিষ্যতে রাজনীতিতে দেখবেন। তবে আওয়ামী লীগের মতো রানিং ক্রিকেটারদের জামাত কলুষিত করবে না, বিতর্কিত করবে না। সাবেক অবসরের পর যে কোনো দল যে কেউ করতে পারে। অনেক আগে অবসর নিয়েছে এরকম ক্রিকেটারদেরকেও আপনারা দেখতে পারেন। ইউটিউবার দেখবেন, সাংবাদিক দেখেছেন, পিনাকি মাহমুদুর রহমান সম্পাদককে দেখতে পারেন, কনক সরোয়ারকেও দেখতে পারেন, ক্রিকেটার, এমনকি নায়ক ইলিয়াস কাঞ্চন যদি একটা দল করেছেন, ঠিক আছে, তারপরও ইলিয়াস কাঞ্চন যদি সুস্থ হয়ে আসতে পারেন, ইলিয়াস কাঞ্চনও জামাতের হয়ে নির্বাচন করতে রাজি হবে। ইলিয়াস কাঞ্চন তো একসময় জামাত করতেন। কবি সাহিত্যিকদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে চলে আসবে। এই জামাতকে কেউ ঠেকাতে পারবে না। হবিগঞ্জ জেলা আমিরের ফেসবুক পোস্ট গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে, তোল পাড় সৃষ্টি হয়ে গেছে। প্রিয় চুনারঘাট মাধবপুর উপজেলাবাসী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি জামাত ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর আসনে প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামাত নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা, সারা উৎসাহ পেয়েছি, তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা, সংগঠন ও কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতি দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত মেনে নিচ্ছি। এরকম নজির আপনি বাংলাদেশে কোন দলের ক্ষেত্রে দেখাতে পারবেন? আরে ইসলামী দলগুলো কামড়াকামড়ি করে, পীর সাহেবের 2 ছেলে গদি নিয়ে কামড়াকামড়ি করে, কামরাঙ্গীরচরের নুরিয়া মাদ্রাসায় কেন্দ্র করে হাফিজ হুজুরের নাতিরা ছেলেরা গোলাগুলি করেছে তারাবি নামাজের সময়, আমি নিজে জানি। আর জামাত কতটা সুশৃঙ্খল সংগঠন, আল্লাহ এদেরকেই ক্ষমতা দিবেন। আমি স্পষ্টভাবে জানাতে চাই, ব্যক্তিগত পদ পদবি মনোনয়ন নয়, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায় নীতি, সুশাসন, স্থায়ী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীদের পূর্বের মতোই পূর্ণ জনশক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠ চালিয়ে যাব। চমক শুরু হলেও হতে পারে। দর্শক, জামাত ইসলামীর একটা আসনে হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর, সম্ভবত বাটপাড় সমুলের এলাকা, ওইখানে প্রত্যেকটা ইউনিয়নে জামাত ইসলামী অত্যন্ত শক্তিশালী এবং নির্বাচনী প্রচারণা তাদের প্রার্থীকে পরিচিত করেছে। মাওলানা মুখলিসুর রহমান অত্যন্ত জনপ্রিয় জননেতা। জামাতের জেলা মিডিয়া অনেকেই জনপ্রিয় নন, বেশিরভাগই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি সাংগঠনিক ব্যস্ততার কারণে, আমি জানি। এটা পুরো বাংলাদেশের জেলা আমিরদের একটা লিমিটেশন। বরং জামাতের জেলা আমিরদের চাইতে জেলার জাস্ট কর্ম পরিষদ সদস্য, এই টাইপের নেতারা বেশি জনপ্রিয়, হিট প্রার্থী। কিন্তু মাওলানা মুখলিসুর রহমান যথেষ্ট জনপ্রিয় প্রার্থী, জাতীয়ভাবে হয়তো পরিচিত না, কিন্তু এই হবিগঞ্জ 4 আসনের প্রত্যেকটা ভোটার তাকে চিনে গেছে। কিন্তু জামাত সারপ্রাইজ দিয়েছে জাতিকে। সেখানে প্রার্থী করেছে বিশিষ্ট সাংবাদিক, মুসলিম সাংবাদিক, আমার দেশের ওয়ালিউল্লাহ নোমান। তাকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি দাঁড়িপাল্লা নির্বাচন করবেন। চমক দেখেছেন কত প্রকার, কি কি সারপ্রাইজ। উই আর সারপ্রাইজড, রাজনীতি সারপ্রাইজড। এটা তো শুরু। জামাত সামনে কি করবে? জামাতের সামনে তো বিএনপি ভেসে যাবে। তারেক রহমান নাই, খালেদা জিয়া নাই বললেই চলে। বিএনপি তো খালেদা জিয়ার জানাজার রেকর্ড অলরেডি করে ফেলেছে, অথচ খালেদা জিয়া, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত তিনি স্টিল অ্যালাইভ। তো দর্শক, এই ওয়ালিউল্লাহ নোমান জাতীয় পর্যায়ে পরিচিত সাংবাদিক, মজলুম সাংবাদিক, তাকে নমিনেশন দিয়েছে। এর মানে ডাকসুতে যেটা দেখেছিলেন ইনক্লুসিভ প্যানেল কত প্রকার কি কি এবং তার ফলাফল কতটা মধুর হয়েছে, জামাত ইসলামী ঠিক ডাকসু মডেল আগামী নির্বাচন করবে এবং ফলাফল হবে ঠিক ডাকসুর মতো, অভাবনীয় ফলাফল হবে। এবং এটা বাংলাদেশে আর কোনো দলের পক্ষে সম্ভব নয় যে হঠাৎ করে একজন লোক, যিনি জামাত ইসলামী করেন না, যিনি জামাতের রোগনও নন, আমি যতদূর জানি, তাকে প্রার্থী ঘোষণা করেছেন। জেলা আমির সাথে সাথে সরে দাঁড়িয়েছেন, পুরো জামাত তাকে ওয়েলকাম করছে। এক অভূতপূর্ব দৃশ্য। এই দল ক্ষমতা আসবে না, ক্ষমতা আসবে কি টেম্পো স্ট্যান্ড পার্টি। কেউ হারাতে পারবে না আগামী নির্বাচনে জামাতকে, লিখে রাখেন। ক্ষমতা আসার জন্য যে বৈশিষ্ট্য দরকার, যে উপাদান দরকার, প্রত্যেকটা উপাদান জামাত ইসলামীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অজেয় হবে জামাত, মানে অপরাজিত হবে। 160+ আসনে জিতে জামাত ক্ষমতা আসবে, তাহলে বাকিটা কি বিএনপি পাবে? না, স্বতন্ত্র অনেক জায়গা জিতবে। বিএনপি 50 থেকে 60, 70, 80 আসনের বেশি পাবে না। এখন ওয়ালিউল্লাহ নোমানকে জামাত নমিনেশন দিয়েছে, এরপরে মাহমুদুর রহমানকে রাজি করাতে পারে, তাহলে তো খেলা জমে যাবে। মাহমুদুর রহমানের প্রভাব কি? আর মাহমুদুর রহমানকে তো বিএনপি অলরেডি জামাত বানিয়ে দিয়েছে। দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ভারতের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অংশ হিসাবে আজীবন মাহমুদুর রহমান স্যার যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকে পূর্ণতা দেওয়ার জন্য জামাত ইসলামীর হয়ে নির্বাচন করলেও করতে পারেন। জামাত ইসলামীর উপর মাহমুদুর রহমান স্যারের যথেষ্ট আস্থা বিশ্বাস। ইনকিলাব মঞ্চের হাবিকেও হয়তোবা জামাত সমর্থন দিয়ে দেবে চূড়ান্ত ভাবে। আরো অনেক কিছু দেখবেন আপনারা জামাত কি করে। পিনাকি মাহমুদুর রহমান, ইলিয়াসকে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করে, না, ইলিয়াস অনেক জনপ্রিয়। ইলিয়াস বাংলাদেশের একটা মাল, এবং পিনাকিরা উপরে উঠেছে ইলিয়াসদের হাত ধরে। এখন না পিনাকি সবার বস। কনক সরোয়ার, ডক্টর কনক সরোয়ার ছোটখাটো কোনো ব্যক্তিত্ব নয়। আপনারা কনক সরোয়ারকে দেখেন একজন ইউটিউবার হিসেবে,
এই ইউটিউবারদের কি করেছে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের রাজনীতিতে। তাদের প্রভাব কি, তাদের দূর কত দূর দেখবেন সামনে। পিনাকি তো ইউটিউবার, এর বাইরে তো পিনাকির কোনো বিচরণ নেই, বাংলাদেশে তো তিনি আসেনি না। ইলিয়াসও সেটা, কনক সরারও সেটা। জাতির বৃহত্তর স্বার্থে আসতে পারে, মাহমুদুর রহমান রাজি হতে পারে। এমপি ইলেকশন না করলেও মাহমুদুর রহমানকে জামাত মন্ত্রী বানাবে, এটা মোটামুটি আমি নিশ্চিত। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানাবে। তো দর্শক, এই খবরটা দেখেন, এটা হচ্ছে জাস্ট শুরু। এরপরে আপনি আরো কিছু দেখবেন। আওয়ামী লীগ চমক দেখিয়েছিল না? কি চমক দেখিয়েছিল? ফেরদাউস, সাকিব আল হাসানের মতো বাটপার এদেরকে নমিনেশন দিয়েছিল। মমতাজের মতো অশিক্ষিত নষ্ট একটা মহিলাকে নমিনেশন দিয়েছিল। জামাত ইসলামী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে নমিনেশন দিয়ে চমক দেখাতে পারে, কিন্তু বিএনপি ওটা পারবে না। তামিম ইকবাল তো ধরা খেয়েছে। একদিন শুনবেন যে বিসিবির প্রেসিডেন্ট জামাতের এমপি ক্যান্ডিডেট, অবাক হব না। বিসিবির প্রেসিডেন্ট নাকি শিবিরের সাবেক সাথী, একজন আমাকে বললো, আল্লাহ নুসাইল, আমি শিওর না। ওরকম অনেক সাবেক শিবিরের সাথী বিভিন্ন জায়গায় আছে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সাবেক একজন ক্যাপ্টেন, টেস্ট ক্রিকেটের সাবেক একজন ক্যাপ্টেন, যিনি এখনো খেলেন, শিবির করতেন, কক্সবাজার অঞ্চলে বাড়ি। এদেরকেও সামনে অদূর ভবিষ্যতে রাজনীতি দেখবেন। তবে আওয়ামী লীগের মতো রানিং ক্রিকেটারদের জামাত কলুষিত করবে না, বিতর্কিত করবে না। সাবেক অবসরের পর যে কোনো দল যে কেউ করতে পারে। অনেক আগে অবসর নিয়েছে এরকম ক্রিকেটারদেরকেও আপনারা দেখতে পারেন। ইউটিউবার দেখবেন, সাংবাদিক দেখেছেন, পিনাকি মাহমুদুর রহমান সম্পাদককে দেখতে পারেন, কনক সরোয়ারকেও দেখতে পারেন, ক্রিকেটার, এমনকি নায়ক ইলিয়াস কাঞ্চন যদি একটা দল করেছেন, ঠিক আছে, তারপর ইলিয়াস কাঞ্চন যদি সুস্থ হয়ে আসতে পারেন, ইলিয়াস কাঞ্চনও জামাতের হয়ে নির্বাচন করতে রাজি হবে। ইলিয়াস কাঞ্চন তো একসময় জামাত করতেন। মার্কিন প্রতিষ্ঠান IRI তার একটা গবেষণা বা জরিপ প্রতিবেদন এই মুহূর্তে একটা টেলিভিশনের স্ক্রলে দেখতে পাচ্ছি। জরিপের যে ফলাফলগুলো একটু অবাক হলাম। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে 69% মানুষ সন্তুষ্ট, 80% মানুষ আশাবাদী যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, আর 66% মানুষ ভোট দেবেন। মার্কিন IRI প্রতিবেদন, এটা নিয়ে কিন্তু একটা বিতর্কের অবকাশ আছে। আসলে কি তাই? সরকারের উপর এত বেশি সন্তুষ্ট মানুষের? আমার তো মনে হয় না। এটা দেখেন, ওই 15 বছরের আওয়ামী লীগ শাসনামলেও কিন্তু এরকম কিছু কিছু জরিপ আসতো যে সরকারের উপর, শেখ হাসিনার নেতৃত্বের উপর ব্যাপক আস্থা আছে। তো কেমন আস্থা আছে সেটা তো দেখাই গেল, গণঅভ্যুত্থানে যেভাবে পতন ঘটলো। তো এখানে মার্কিন IRI তার নিশ্চয়ই লক্ষ্য উদ্দেশ্য আছে আমেরিকার, এবং সাম্প্রতিক সময় কিছু কিছু ইঙ্গিত, যেটা সজীব ওয়াজেদ জয় দিয়েছেন, বলছেন যে -2 ফর্মুলা এবং বিদেশি কোনো শক্তি। এখন বিদেশি কোনো শক্তি বলতে প্রাসঙ্গিকভাবে আমেরিকার কথা আসে। তারেক রহমান একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশে আসা তার অবারিত না এবং একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এখানে তিনি আমেরিকাকে ইঙ্গিত করেননি বা -2 ফর্মুলা তিনি বলেননি। কিন্তু একটা তো বিষয় আছেই যে বাংলাদেশে এসে তিনি রাজনীতিতে অংশ নিতে পারছেন না, মায়ের এমন একটি সংকট সময় তিনি আসতে পারছেন না। এর মধ্যেই যে জরিপ হচ্ছে 80% মানুষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। ফলে এই জরিপের আসলে কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? এই 69% বাংলাদেশি সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের উপর, তারপর 80% মানুষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করে, এবং 66% মানুষ ভোট দেবেন। আগে তো হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে এরকম হিউজ পরিমাণ যে সংখ্যাটা, এখানে এটাও কিন্তু বেশ বিতর্কিত। ফলে আমার ধারণা যে মার্কিন IRI তার যে প্রতিবেদন, এই প্রতিবেদন কি পক্ষপাত দুষ্ট কিনা, কিসের উপর ভিত্তি করে তারা এই জরিপটা দিয়েছে, এটা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে আলোচনা হবে, সমালোচনা হবে। আমেরিকার প্রতিষ্ঠানগুলোর যখন জরিপ সামনে আসে, যেহেতু আমেরিকার উপরেই বা আমেরিকার প্রতিষ্ঠানের উপরেই মানুষের আস্থা কম, ফলে সেরকম কোনো প্রতিষ্ঠান যখন জরিপ করে তখন তারপরে কিন্তু ভরসা তো থাকেই না, বরং মনে করা হয় এটা মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, কোনো মতলব আছে। সেই মতলবটা কি একটু পরিষ্কার না? হয়তো আলোচনা হবে, কারণ এইরকম একটা সরকারের প্রতি আস্থা 69% মানুষের, নির্বাচনের প্রতি আস্থা যে 80% মানুষ মনে করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, 66% মানুষ ভোট দেবে, এটা তো একটা হিউজ বিষয়। মানে বিষয় কি আসলে কি তাই? যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি, মানে বেসিক্যালি ভারতকে নিয়ে বা আমাদের জানাশোনার যে তত্ত্বটা, অ্যাকর্ডিং টু দ্যাট নলেজ, এটা যে সত্যিকার অর্থে এর বাহিরে যায় নাই সেটার প্রমাণ IMF দিয়েছে ভারতের অর্থনীতি নিয়ে। খবর হলো ভারতের অর্থনীতিকে বা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট মানে স্ট্যাটিস্টিক্সটাকে ডাউনগ্রেড করেছে IMF। আমি আসছি পয়েন্টে, কেন ডাউনগ্রেড করলো এটা, এবং ডাউনগ্রেড তারা করে বলেছে, আপনি যে বলছেন আপনার অর্থনীতি GDP 8.0 বলছে ভারত, IMF বলছে 5.9%। আপনি কল্পনা করেন, 5.9% বলছে, এবং তাদের প্রেডিকশন মানে IMF। এখানে অর্থাৎ বাংলাদেশকে একই ওষুধ দিয়েছিল শেখ হাসিনা। হয় শেখ হাসিনা কাছ থেকে শিখেছে ভারত, অবভিয়াসলি ইটস নট, বিকজ ইটস গোয়িং অন ফর এ লং টাইম ইন ইন্ডিয়া, অথবা আপনার ভারত দেখে ভারতের ফর্মুলাতেই শেখ হাসিনা আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে
ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতি বা জিডিপি এবং আমাদের রিজার্ভ দেখাতো, যা পরবর্তী সময় IMF এরই আপনার ইনভেস্টিগেশনে তারা অডিটে তারা বের করেছে এবং এটাকে রিসেটল করেছে, আপনার রিঅ্যাডজাস্ট করেছে তারা আপনাদের কি বলে এটাকে, এই আমাদের যে রিজার্ভ এবং আমাদের রেমিটেন্স রিজার্ভের পরিমাণটা সবকিছু এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে। ঠিক ভারতও অবশেষে ভারতের মিথ্যা তত্ত্ব, জল্পনা কল্পনা এবং মানে বিশ্বের বুকে দেখে, অর্থাৎ নরেন্দ্র মোদীর অধীনে ভারতের অর্থনীতি বর্তমানে আকাশচুয়া আছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে কে আপনি জানেন? দিয়েছে আপনার IMF বলছে আপনি যে অর্থনৈতিক জিডিপি এবং আপনার যে অর্থনৈতিক এই যে অ্যাকাউন্ট যেটা দেখাচ্ছেন প্রতিটা তথ্যই ভুল। একই কাজ করতো শেখ হাসিনা বাংলাদেশে। দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এগুলা জানা দরকার, দেখা দরকার, কথা বলা দরকার আমাদের। আমি বলছিলাম না, বর্তমানে আমাদের সরকার যে সরকারের সবচেয়ে বড় আমার কাছে সবচেয়ে সফলতা বা আমার কাছে সবচেয়ে এই কি বলে এটাকে, আমার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গা হলো নট আ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন এই মুহূর্তে যে সরকার থেকে এই গভর্নমেন্ট ডক্টর ইউনূস গভর্নমেন্ট আমাদেরকে দেয়, নট আ সিঙ্গেল ইনফরমেশন ইজ ফেব্রিকেটেড, ম্যানিপুলেটেড or lie or misrepresentation of the actual situation. This is the one of the good thing. It should be in Bangladesh first. It should be always it should be. এটা আমেরিকা বা ব্রিটেনে এটা করলে উপায় নাই, এটা যারা করবেন জেল খাটবেন তারা, কারণ এটা ফেডারেল ক্রাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে বলি আবারও যারা যোগ দিলেন এই মাত্র, ওয়েলকাম টু দিস লাইভ। ভারতের অর্থনীতি যে সত্যিকার অর্থেই পরাভূত এবং একটা বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ভারত, সেটা IMF ধরে প্রমাণ করে দিয়েছে। কিভাবে? ভারত তারা অর্থনৈতিক সমৃদ্ধি বলতো, বাংলাদেশকে উদাহরণ দিত, বাংলাদেশ যদি উন্নতি করতে চায় ভারতকে ফলো করা উচিত। এবং আমি সবসময় বলতাম, আমি না, যারা অর্থনীতি বোঝেন এবং রাজনীতি বোঝেন তারা মনে করতেন, আমরা মনে করতাম যে ভারতের ইনভেস্টমেন্টের জন্য ভারত একটা বিপজ্জনক কান্ট্রি। ওয়াই? বিকজ এই যে মাইনরিটি টর্চার এবং এই যে আপনার ধর্মীয় বিদ্বেষ ভারতে লেগেই আছে এবং সরকারের যে ইনস্টিটিউশনালাইজড বা আপনার যে ধর্মীয় বিদ্বেষ বা মাইনরিটি টর্চার বা এই যে ডিসক্রিপেন্সি চলে, এই ধরনের একটা আপনার আনস্টেবল কান্ট্রিতে সাধারণত বিনিয়োগ করার আগে কোম্পানিগুলো তিনবার চিন্তা করবে, কারণ ভবিষ্যতে বাংলাদেশে যে কোন ধরনের ধর্মীয় আপনার সংঘাত আপনার লেগে যেতে পারে। কেন লেগে যেতে পারে? বিকজ দেয়ার আর মেনি ভিকটিমস অফ দেয়ার আপনাদের অপারেশনস। সো এগুলা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এবং এটা কিন্তু স্বাভাবিক। এজন্য এই দেশগুলা, ভারতের মতো বড় দেশ কেন বিপজ্জনক? নরেন্দ্র মোদীর এই গভর্নমেন্ট যে সিস্টেম অফ গভর্নেন্স যেটা আছে, এটা অবশ্যই ভারতের অর্থনীতির জন্য সাস্টেইনেবল হবে না। এটা আমি আগে বলছি এবং সেটা যে সত্যিকার অর্থে সত্য, সেটা কিন্তু প্রমাণ পেয়েছে দিল IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো জায়গায় বড় বড় পোস্টে ভারতীয়রা কাজ করেন। সুতরাং ইট ইজ ভেরি টাফ টু গেট এনি ইনফরমেশন honestly speaking from them, বিকজ এটা যে কোনভাবে দ্য হোল ইনফরমেশন ব্যাক ফ্রম দ্য পাবলিক, কারণ তাদের যে কোনভাবে তাদের আপনার বিশাল বড় একটা লুকবল কাজ করে IMF এ বা আমি যদি বলি ওয়ার্ল্ড ব্যাংকে, সেখান থেকে ইটস নট ইজি লেডিস এন্ড জেন্টলম্যান। বাট ফাইনালি সামথিং উই নিড টু টক অ্যাবাউট দ্যাট। It's not because I'm talking against India. It is the real situation. This is how corrupted regime এবং আমি যদি বলি dysfunctional regime, they manipulate every piece of information from the public or before the public, ladies and gentlemen. So আজকে আবার বলি যে IMF বলছে যে আপনি যে আপনার অর্থনীতি বা আপনার যে অ্যাকাউন্ট যেগুলো স্ট্যাটিস্টিক দিচ্ছেন আপনি, not a single one is true. Think about that. In country like India, the biggest country in Southeast Asia, right? I mean, honestly speaking, by Asia's মধ্যে one of the biggest country on this planet. এই দেশের অর্থনৈতিক টোটাল স্ট্যাটিস্টিক্স এবং ইনফরমেশন যেগুলো ভারতীয়দের দিয়ে থাকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, প্রত্যেকটাই ছিল ভুল। আমি আপনাদেরকে একটা ক্লিপ এখানে বাজিয়ে শোনাতে চাই আপনাদের জানার জন্য। এবং এখানে সবচেয়ে বড় যে staggering or alarming or damaging piece of information IMF put before the public or published is that তারা বলছেন যে আপনাদের জিডিপির তথ্যটা যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন বা যে ইন্ডেক্সের ভিত্তিতে জিডিপি বা ফরকাস্ট করা হয় এবং আপনার যে অর্থনৈতিক যে সমীক্ষা যেগুলো আপনারা পরিচালনা করে, ইউ হ্যান্ডেড ওভার দিস ইনফরমেশন টু দি ইন্টারন্যাশনাল বডিজ, রাইট? দিস আর নট অ্যাকুরেট, অর্থাৎ ফেকড, ম্যানিপুলেটেড, ওর আমি যদি বলি যে অতিরঞ্জিত প্রপাগান্ডিস্ট যেগুলো। একটা জিনিস প্রমাণ হয়েছে এবং এটা কতটা ড্যামেজিং ফর ইন্ডিয়া, এটা আপনাদেরকে আমি জানাতে চাই। সেটা হলো, ধরেন আপনারা জানেন যে every 10 piece of information which is come out or published or broadcast by the Indian media, 9 out of 10 are this way that way manipulated or kind of has a like unbelievable, যেটাকে আমরা বলি, রাইট? or fabricated, যেটা ইন্টারন্যাশনাল বডিগুলো বলছে যে ভারতের থেকে আসা মিডিয়া তথ্যগুলা অনেক ক্ষেত্রেই এগুলা ম্যানিপুলেটেড এবং মিথ্যা তথ্য তারা প্রচার করে থাকেন। এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেদিন বলেছিলেন যে দ্য বিগেস্ট আপনার এক্সপার্টিজ অফ স্পেশালিটি অফ ইন্ডিয়া ইজ দ্যাট ফেক নিউজ। দেখেন, এই ফেক নিউজ শুধু আমাদের সম্বন্ধে তারা বলে না বা পাকিস্তান সম্বন্ধে বলে না, অন্যান্য মুসলিম দেশ সম্বন্ধে শুধু বলে না, তারা নিজের দেশের মানুষের কাছে মিথ্যা তথ্য বিক্রি করে বর্তমানে দেশ পরিচালনা করতেছে। এটা আমি আপনাদেরকে ক্লিপটা বাজাতে চাই, বাজিয়ে শোনাতে চাই, আপনারা শুনবেন মনোযোগ দিয়া। উনি কি বলতেছেন একজন ইন্ডিয়ান মিডিয়াতে, এবং আমি পরে শোনাবো কোন কোন ক্ষেত্রে তারা ধরেছে ভারতকে, যে ভারত এটা অতিরঞ্জিত করে থাকে। দেখেন, এদেশের বললাম না যে শেখ হাসিনা ভুল করেছে, প্রতি ক্ষেত্রেই ভুল করেছে, ভারতকে বিশ্বাস করে, এবং এজন্য সে তো নিজে যায় নাই, তার পরিবার গেছে, তার দল গেছে, তার ডাইনেস্টি গেছে,
এন্টায়ার আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিয়ে গেছে, শুধু ভারতকে বিশ্বাস করে। এবং শেখ হাসিনার সবচেয়ে লিমিটেশন হলো মহিলাটা লেখাপড়া কম ছিল, এবং মহিলা পড়ালেখা করতে কম, জানার চেষ্টা করতে কম। এটা হচ্ছে তার সবচেয়ে বড়। সে জানতো কি, সে নাকি, আমি একদিন বললাম, শুনেন আমি আপনাদেরকে শেখ হাসিনার বিষয়ে আমার একজন বললো, ভাই যে নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়ার চেয়ে অমুক নেতার চেয়ে খুবই ভালো, উন্নত। বলে কি কারণে আপনি মনে করলেন উনি অন্য লেভেলের লিডার? বলে ভাই 5 বছর আগে জেলা লেভেলের এক নেতার পরিচয় হয়েছে, 7 বছর পরে গিয়ে তার নাম চেনে। আমি বললাম এটা কি কোনো নেতার নেতৃত্বের গুণাবলী হতে পারে? উনি বলছেন তার কাছে এটা নেতৃত্বের গুণাবলী, আমার কাছে এটা রাবিশ এবং বুলশিট। আমি তখন ওনাকে বলছিলাম, জেলা লেভেলের যদি একটা নেতা বা থানা লেভেলের একটা নেতার নাম সে জানে এবং এটা একবার পরিচয় হয়েছিল এবং এটা এখনো মনে রেখেছে, তাহলে এজন্যই তো আমাদের মূল জায়গাটা তার মনে থাকে না। এটা তার মনে করার দরকারই নাই। দরকার আছে? আপনি আমার বলেন তো, এটা কেউ রাখে এভাবে মনে পৃথিবীতে? এটা নাকি নেতৃত্বের গুণাবলী এবং এটা নাকি তার খুবই ক্যাপাবিলিটি। আমি হাসলাম আর হেসে দেখলাম এই হলো তার কর্মী যারা, তাদের বিশ্বাস নেতার, এটাই তারা মনে করে নেতৃত্বের গুণাবলী বা নেতৃত্বের কোয়ালিটি বা নেতৃত্বের ক্যাপাবিলিটি বা নেতৃত্বের ক্রেডিবিলিটি। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।